ভিভো কিন্তু সবসময় যাদের বড় ভাই প্রথমে লঞ্চ করে এবং তার কিছুদিন পরই তার একটা ছোট ভাই লঞ্চ করে। এবারে কিন্তু ভিভো তার বড় ভাই লঞ্চ করার অল্প কিছুদিনের মধ্যে তার ছোট ভাই লঞ্চ করে ফেললো, সেটা হলো ভিভো V40 Lite 4G ফোনটি। ভিভো কিন্তু সবসময় তাদের ক্যামেরা সেন্ট্রিক ফোন লঞ্চ করে থাকে। আমি ভাবছিলাম যে এই ফোনটি হয়তো বা আমার একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন হবে, কিন্তু আসলে আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে এখানে কিন্তু আলট্রা ওয়াইড লেন্স নাই। তার মানে ভিভো কি মানে ক্যামেরা সেন্ট্রিক ফোন লঞ্চ করে আসলে বন্ধ করে দিল? তাহলে ভাবলাম যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন লঞ্চ করে না তাহলে মনে হয় এটা একটু প্রসেসরের দিকে গুরুত্ব দিছে। ও দেখি এখানেও স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর, এটা কিন্তু অনেক পুরনো একটা প্রসেসর ইউজ করেছে। তাহলে ভিভো এখানে স্পেশাল কি দিচ্ছে তাই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আমি মোহাম্মদ আলমগীর হোসেন এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল গেজেট বাঙালি। সো আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরেকটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আশা করি। চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। ভিভো V40 Lite এটি কিন্তু একটা 4G ফোন এবং এর 128GB ভেরিয়েন্টে যেটা আছে যেটার দাম হলো 29,000 টাকা, আর যেটা 256GB আছে সেটা কিন্তু 32,000 টাকা। এই বাজেটে ভিভো আমাদেরকে কি অফার করলো তা জেনে নেই। প্রথমে আসলে আসুন এই ডিজাইনে একটা নতুনত্ব ভিভো আনছে এখানে, কারণ যারা ওই আইফোনের যে একটা টাইটেনিয়াম ভাইব পেতে চান তারা এখানে কিন্তু ভিভো একটা টাইটেনিয়াম ভাইব নিয়ে আসছে। এখানে কিন্তু ফোনটি তারা লঞ্চ করেছে দুইটা কালার ভেরিয়েন্টে, একটা হলো ইমারেল গ্রিন আর একটা হলো টাইটেনিয়াম সিলভার। টাইটেনিয়াম সিলভার যে কালারটা এটার উপরে ভিভো কিন্তু বেশি মার্কেটিং করছে, কারণ এর আগে যারা আইফোনে টাইটেনিয়াম কালার দিয়ে টাইটেনিয়াম ডিজাইন দিয়ে যারা তাদের পছন্দ হয়েছিল কিন্তু অনেক বাজেটের কারণে তারা কিনতে পারেন নাই, তাদের জন্য মনে হয় ভিভো মানে ইচ্ছে করে এই কালারটাকে বা এই ডিজাইনটাকে লঞ্চ করছে, যারা ওই আইফোনের ভাইবটাকে এখানে নিয়ে আসতে পারেন। আর ইমারেল গ্রিন যে কালারটা আছে এটা কিন্তু পিছনে যে স্ট্রাকচারটা সেটা কিন্তু ম্যাট ফিনিশ বা গ্লসি দুইটা কম্বিনেশন দেখে কিন্তু ভালো লাগবে। তবে দুইটার ওজন কিন্তু দুই রকম, একটা হলো 188 গ্রাম ইমারেল গ্রিন আর টাইটেনিয়াম ভাইব যেটা সেটা হলো 190 গ্রাম। 190 গ্রাম হলেও কিন্তু 190 গ্রাম কিন্তু খুব একটা বেশি ওজন না, যেটা কিন্তু আইফোনের চেয়ে ওজন কমই আছে। আর এর থিকনেস কিন্তু 7.79 মিলিমিটার, স্লিম ফোন বলতে পারেন আর কি। ভিভো ফোনে আউটলুকিং এবং ডিজাইনে কিন্তু আপনারা কোনো খুঁত ধরতে পারবেন না। এই ফোনটা হাতে নেবেন অবশ্যই ডিজাইন দেখে ফোনটি ভালো লাগতে বাধ্য। এবারে সে ডিসপ্লে কিন্তু একটা নতুনত্ব আনার চেষ্টা করছে ভিভো। এখানে কিন্তু তারা 6.67 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দিছে এবং সাথে দিছে 120 হার্জের হাই রিফ্রেশ। 120 হার্জের হাই রিফ্রেশ কিন্তু এখন এর থেকে কম দামি ফোনও দিচ্ছে, তো ভিভো এখানে দিছে। তবে এখানে যেহেতু মানে দাম 30,000 টাকা, তাহলে ভালো একটা অ্যামোলেড ডিসপ্লে অবশ্য অফার করছে। যদি এখানে অ্যামোলেড ডিসপ্লে দিলে গ্রিন লাইনের ইস্যু আসলে গ্রিন লাইনে ভয় চলে আসে, আমার মনে হয় ভিভোর এই ফোনে এই ভয়টা থাকবে না আশা করি। আর ভিভো কিন্তু এখানে যে ডিসপ্লেটার জন্য HGS এর একটা সার্টিফিকেশন নিয়েছে, যেটা কিন্তু আই প্রোটেকশন, বা আপনারা যদি অনেকক্ষণ আমরা মিডিয়া কনজিউম করি বা অনেকক্ষণ গেম খেলি, সুতরাং এই গেম খেলার পরে মিডিয়া কনজিউম করে আমাদের চোখে যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য একটা HGS এর একটা সার্টিফিকেশন গ্রহণ করছে আর কি। আর এখানে পেয়ে যাবেন কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিন্তু মোটামুটি ভালো এক ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। ভিভোর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এর আগে অ্যাকুরেট কাজ করছে। আর চিন এবং বেজলটা কিন্তু মোটামুটি সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে। আর এখানে 1800 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, যেটা কিন্তু ইনডোর এবং আউটডোরে ভালো ভিজিবিলিটি পাবেন। আউটডোরে ভিডিও করার সময় কিন্তু আপনারা কোনো রকম লো লাইট জনিত কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না। এবার আসুন এর যে প্রাণ বা এর যে অন্তরে কি দিয়েছে সেটার জন্য। এখানে কিন্তু ভিভো স্ন্যাপড্রাগনের 685 একটা প্রসেসর ইউজ করছে। মন শুনে মন খারাপ হয়ে গেল না? আর স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর কিন্তু অনেক আগের একটা প্রসেসর। আসলে ভিভোর ফোনে কিন্তু প্রসেসরের একটা দুর্বলতা থাকে, এটা কিন্তু সবাই জানে। এখন এই ফোনে ওই রকমই আছে, আপনাদেরকে এটা মেনে নিতে হবে। আর ফোনটি কিন্তু লঞ্চ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14-এ। আর এখানে ইউআই যেটা আছে সেটা হলো ভিভোর ইউআই OS 14 ভার্সন। আর ভিভোর ইউআই নিয়ে কিন্তু কারো কোনো কমপ্লেন থাকে না, যদিও প্রসেসর নিয়ে কমপ্লেন থাকলেও এর ইউআই নিয়ে কিন্তু কমপ্লেন থাকে না। প্রসেসরে যে একটু লেকিংস থাকে সেটা কিন্তু ইউআই দ্বারা পোষায় দেয়। যারা লং টার্ম ইউজ করার জন্য ফোন করছেন বা একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছেন ইউআই এক্সপিরিয়েন্স, তারা কিন্তু ভিভোর ফোন সবসময় পছন্দের তালিকায় থাকে। আর এখানে কিন্তু আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, এটা হলো 128 এবং আরেকটা হলো 256। দুই ভেরিয়েন্টের দামও কিন্তু একটু ডিফারেন্স আছে। আর এখানে যে র্যামটা ইউজ করছে এটা কিন্তু LPDDR4X, আর স্টোরেজটা কিন্তু UFS 2.2, যেটা কিন্তু মোটামুটি ভালো। এখানে যদি আর একটু বাড়াই দিত তাহলে কিন্তু অবশ্যই ভালো হতো। তবে একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা 1 টেরাবাইট পর্যন্ত একটা এক্সটেন্ডেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, সেই এক্সট্রা স্লট কিন্তু এখানে ভিভো দিয়ে দিছে। একটা জিনিস যেটা ভিভো এই ফোনে মার্কেটিং করছে সেটা হলো এর চার্জিং। এখানে কিন্তু 80 ওয়াটের একটা চার্জার ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করছে।
এবং এই স্লিম ফোনে কিন্তু তারা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করছে এবং 80 ওয়াটের চার্জার ইউজ করছে, যেটা দিয়ে চার্জ করতে কিন্তু ভিভো করছে যে 100% হইতে 30 মিনিট সময় লাগবে। সুতরাং আপনারা যারা মিডিয়া কনজাম্পশন করেন বা গেমিং করেন, এটা শুধু গেমিং সেন্ট্রিক ফোন না, যদিও তবুও টুকটাক গেম খেলা যায়। তো আমরা যারা গেমিং করবেন তাদের কিন্তু চার্জ দিতে কোনো ব্যাক পোহাতে হবে না। এবারে সেই ক্যামেরায় ভিভো কিন্তু তাদের ফোনে সবসময় ক্যামেরার দিকে একটু বেশি নজর দিয়ে থাকে। আউটলুকিং এর জন্য তারা ক্যামেরা থেকে মনে হয় একটু দূরে সরে আসছে। এখানে কিন্তু তারা পিছনের দুইটা ক্যামেরা দিছে, একটা হলো 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, একটা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আমার মনে হয় ভিভোর কাছে এই বাজেটে আমরা অবশ্যই আলট্রা ওয়াইড সেন্সরটা আশা করি। যদি আলট্রা ওয়াইড সেন্সরটা দিত তাহলে কিন্তু অবশ্যই আমাদের 16 গলা পূর্ণ হতো। যদিও মেইন সেন্সর আপনারা খুব মোটামুটি ভালো একটা ছবি তুলতে পারবেন। ভিভো কিন্তু তাদের ক্যামেরায় কিছু নিউ ফিচার এড করছে বা এআই ফিচার এড করছে, যেটা কিন্তু এআই গেম ইমেজিং বা এআই ইরেজ এবং এআই ফটো এনহ্যান্সমেন্ট আর এআই ডকুমেন্ট। এই ফোনে কিন্তু আপনারা সর্বোচ্চ 2K তে ভিডিও করতে পারবেন। আর এই ফোনে কিন্তু আছে ডুয়েল মোডে ভিডিও করার সুবিধা, যেমন আপনি ভিডিও করবেন তখন আপনার সামনে এবং পিছনে দুই মোডে আপনারা ভিডিও করতে পারবেন, একসাথে ডাবল মোডে ভিডিও করতে পারবেন। যারা ব্লগিং করেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ইফেক্টিভ হবে বলে আশা করি। প্রপার লাইট কন্ডিশনে কিন্তু আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো ছবি পাবেন, ভালো ভিডিও আপনারা করতে পারবেন। আর এখানে কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে কিন্তু 32 ওয়াটের একটি সেলফি ক্যামেরা, যেটাতে কিন্তু মোটামুটি ভালো একটা ছবি পাবেন। কারণ ভিভো কিন্তু সেলফি বস বা সেলফি ক্যামেরাতে তারা ভালো একটা ইফেক্ট দিয়ে থাকে। এই ক্যামেরা কিন্তু ভালো একটা ছবি আপনারা সেলফি ক্যামেরা দিয়ে পাবেন। আর ফ্রন্টে কিন্তু আপনারা সর্বোচ্চ 1080p তে 30 fps ভিডিও করতে পারবেন। এই ফোনে কিন্তু 300% পর্যন্ত এটা অডিও বুস্টার ইউজ করা হয়েছে, যেটা কিন্তু আপনারা সাউন্ডে একটা নতুন দিগন্ত, যেটা বলে সাউন্ডে অবশ্যই ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। যারা মিডিয়া কনজিউম করেন তারা কিন্তু বা ইউটিউবিং করেন তারা ভালো একটা সাউন্ড আপনারা এই ফোন দিয়ে পেয়ে যাবেন। আরেকটা বিষয় হলো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন IP64 সার্টিফিকেশন, যেটা কিন্তু সিটিভিটা ধুলাবালি বা পানি থেকে আপনাদেরকে ফোনটাকে রক্ষা করবে। এবার আসি এই ফোনটি কি কি ভালো দিক এবং কি কি খারাপ দিক। এই ফোনটি ভালো দিক মনে হচ্ছে হলো আমার কাছে ডিজাইন। যারা ডিজাইনের দিক দিয়ে ফোন কিনতে চান বা একটা ভালো লুকিং এর একটা ফোন কিনতে চান তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন। আর এখানে ক্যামেরা মোটামুটি ভালো, মোটামুটি এভারেজ ক্যামেরা ইউজ করা হয়েছে। আর এখানে IP64 এর সার্টিফিকেশন দেওয়া হয়েছে, যেটা অনেক ভালো একটা জিনিস। তবে এখানে যা লেকিংস আছে সেটা হলো এর যে চিপসেট। এই চিপসেট আসলে এই দামে এই চিপসেট এখন আসলে এই 24 সাল বা 25 সালে শুরুতে দেখে আসলে এই চিপসেটটা যায় না। এখানে যদি আরো ভালো কিছু চিপসেট ইউজ করা হতো তাহলে কিন্তু অবশ্যই ভালো হতো। এই চিপসেট কিন্তু একটা গেমিং চিপসেট না, সুতরাং আপনারা যারা গেমিং পাগল আছেন তারা কিন্তু এই ফোনটা আমার মনে হয় এই ফোন থেকে দূরে থাকাই ভালো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।